ব্যবহার অনুপযোগী সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনার উদ্দেশ্য নিয়েই এখন প্রশ্ন, দ্রুত সংস্কারের দাবি। মুশফিক আকবর নয়, রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে শান্ত। গেল আসরের পারফরমেন্স বিচারে মিঠুনের ওপর আস্থা ঢাকা ক্যাপিটালসের। দেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু অবকাঠামো নয়, প্রতিভা অন্বেষণেও বাফুফের সঙ্গে কাজ করার আশা রাষ্ট্রদূতের। এবং ভিয়ারিয়ালকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে বড়দিনের ছুটিতে বার্সেলোনা। ইপিএলে ম্যান ইউকে হারিয়ে টানা 7 জয়ে বছর শেষ অ্যাস্টন ভিলার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা। বিভাগের একমাত্র এই কমপ্লেক্সের সুইমিং পুল ও গ্যালারির অবস্থা নাজুক। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি তৈরির মূল উদ্দেশ্য এখন প্রশ্নের মুখে। দ্রুতই এটি সংস্কারের দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের উত্তর পূর্ব অঞ্চলে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ার অন্যতম উদ্যোগ হিসেবে নির্মাণ করা হয় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক সুইমিং পুল, কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই এটি পরিণত হয়েছে ভুতুড়ে স্থাপনায়। গ্যালারির দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, জন্মেছে পরগাছা উদ্ভিদ। নিরাপত্তা নিশ্চিতের সিসি ক্যামেরাও চুরি হয়ে গেছে বহু আগে। সুইমিং পুলে নেই পানি, যত্রতত্র ময়লা আবর্জনায় একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে ক্রীড়া কমপ্লেক্সটি। এমন এক অবস্থা হয়েছে যে বুতুরিঘর হয়ে গেছে, কোনো তদারকি নাই, কিছু নাই, প্লেয়াররা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। 2022-এর বন্যার পর থেকে একদম অফ আছে, ইলেকট্রিসিটি নাই, ওয়াশরুমের যেগুলো আছে সবগুলোই নষ্ট। কোটি কোটি টাকা ব্যয় করে সুইমিং পুল বানানো হয়েছে, সেটা এখন পরিত্যক্ত। আমরা চাই এখন দ্রুত সময়ের মধ্যে এটা ঠিক করা হোক। সুরমা নদীর একেবারে কুল ঘেঁষে নির্মাণ করায় এই কমপ্লেক্স ঘিরে শুরু থেকেই ছিল বিতর্ক। স্থানীয় ক্রীড়া সংগঠক, ইঞ্জিনিয়ার এবং নগরবাসীর অভিযোগ, প্লাবিত হওয়ার সংখ্যা থাকলেও তা উপেক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা। যেটা নিয়ে আক্ষেপ থাকলেও এখন দ্রুতই সংস্কার চান ক্রীড়াপ্রেমীরা। এই মাঠটা যদি সঠিকভাবে পরিচর্যা করা, তাহলে আমাদের লোকাল প্লেয়াররা এই মাঠে অনুশীলন করতে পারবে সবসময়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্টগুলা ম্যাটের ব্যবস্থা করে দেওয়া, আর এই যে সুইমিং পুলের পুনরায় ঠিক করে দেওয়া। অর্গানাইজ ওয়েতে রক্ষণাবেক্ষণের জন্য আসলে আমি মনে করি যে কমিটিগুলো আছেন এটার আসলে দায়িত্ব নিতে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তা লাগবে, এবং আমরা যারা আছি ব্যক্তিগত উদ্যোগেও আমরা চেষ্টা করলে এটা করতে পারি। সামনে মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের চেষ্টা করব। মোটামুটি বাতিলের খাতায় চলে যাওয়া এই কমপ্লেক্সটি সম্প্রতি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এর আগে গেল মার্চেও সুইমিং পুল ও গ্যালারি সংস্কারের জন্য প্রস্তাবনা দেয়া হয়, যা সীমাবদ্ধ আশ্বাসেই। এই মাঠ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, বরাদ্দ আসলে আমরা এটা সংস্কার দেওয়ার ব্যবস্থা করব। সুইমিং পুলটা সংস্কারের মধ্যে আসতেছে, হয়তো 2025-26-এর আমরা হয়তো একটা পজিটিভ নিউজ আমরা পেতে পারি। কোটি টাকার এই ক্রীড়া কমপ্লেক্সটি একসময় সিলেট ক্রীড়াঙ্গনের ছিল সম্ভাবনার প্রতীক। তবে অব্যবস্থাপনা, অনিয়ম আর ভুল পরিকল্পনার কারণে আজকে তার জরাজীর্ণ অবস্থা। সিলেটবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এর পুনঃসংস্কার করে তার আগের রূপে ফিরিয়ে আনা। সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকে অপু বণিক, সময় সংবাদ। এবার ক্রিকেটের খবর। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। আলোচনায় মুশফিক ও আকবরের নাম থাকলেও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে শান্তর উপরে। এদিকে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বিপিএলেও মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করতে মুখিয়ে নাহিদ রানা। নাহিদ রানা বিপিএল দিয়েই খুলেছে ভাগ্য, কিন্তু সাদা বলে এখনও নিজেকে করতে পারেননি পাকাপোক্ত। এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক টি-20 ম্যাচ। এই ফরম্যাটের বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণে নাহিদের সামনে এসেছে আরও একটা বিপিএল।
12তম আসর সামনে রেখে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নিজেদের হোম গ্রাউন্ডে নাহিদ ছিলেন একটু বেশি সিরিয়াস, ক্ষিপ্রতা বেড়েছে বোলিংয়ে। এবার মোস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে বোলিং করবেন রংপুরের হয়ে, যার জন্য মুখিয়ে ডানহাতি পেসার, লক্ষ্য একটাই দলের জয়ে অবদান রাখার। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেই খেলছে। ওনার সাথে খেলতে পারাটা, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারা, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শেখার আছে। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো, আমার এরকম পার্সোনাল কোনো গোল থাকে না। লিটন সোহান রিয়াদদের সঙ্গে তরুণ ইফতি, বিদেশি খুজদিল ইফতেকার, কাইল মায়ার্স রংপুরের ব্যাটিং শক্তি, স্পিনের রাকিব আলিস নাইম, পেস ডিপার্টমেন্ট তো আরও ভয়াবহ। সেরা কম্বিনেশন নিয়ে এবারের আসরে দারুণ কিছুর অপেক্ষায় রংপুর রাইডার্স। আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। এদিন রাজশাহী ওয়ারিয়র্সও করেছে কঠোর অনুশীলন। আসর শুরুর আগেই প্রমাণ দিয়েছে তারা কতটা পেশাদার দল। পুরো আসরেই মাঠে ও মাঠের বাইরে সে ধারা ধরে রাখার শান্তর কাঁধেই দায়িত্ব তুলে দিল রাজশাহী ওয়ারিয়র্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ মিথুনকে বিপিএল এর এ মৌসুমে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ক্যাপ্টেনশিপে রাজধানীর ফ্যানদের শিরোপা স্বপ্ন দেখালেন মিথুন। বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ করেছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। নতুন মৌসুম সামনে রেখে পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুম, নতুন সূচনা। সিলেটে বিপিএল শুরু হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নেমে পড়েছে ঢাকাতেই। বাদ যায়নি ঢাকা ক্যাপিটালসও। গেল মৌসুমের গ্লানি ভুলে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার অদূরে পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। বিসিবির ফিক্সচার অনুযায়ী বিপিএল দলগুলোর অনুশীলন শুরুর কথা সিলেট থেকে, তাই দলের বেশিরভাগ বিদেশি যোগ দিবেন চায়ের দেশে। তার আগে দেশীয়দের নিয়ে লোকাল কোচরা সারলেন প্রথম দিনের অনুশীলন। গা গরম শেষে টিম মিটিং দিয়ে শুরু, এরপর ম্যাচ সিনারিওতে অনুশীলন। লম্বা সময় মোহাম্মদ মিথুন, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিনরা করেন ব্যাটিং। বোলিংয়ে ঝালিয়ে নেন মারুফ, মৃধা, মইনুল, সাইফ, নাসিররা। প্রথম প্র্যাকটিস হিসেবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। এদিন অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের অধিনায়কের নাম। গেল মৌসুমে চট্টগ্রাম কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। নতুন মৌসুমে শিরোপায় চোখ ঢাকার ম্যানেজমেন্টের। অভিজ্ঞতা আর বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। 27 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। IPL T20-তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন সাকিব। আর মোস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছে গলফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। IPL T20-তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75। IPL T20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসছেন কাটার মাস্টার। IPL-এ চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গালফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত। জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গালফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই এক ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জায়ান্ট আজমাতুল্লাহ উমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গালফ।
পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গলফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার। 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিগ ব্যাশে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। 37 বল আর 7 উইকেট হাতে রেখে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে দলটি। ম্যাচে 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন রিশাদ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। প্রথম 3 ওভার বোলিংয়ে এসে কোনো উইকেট শিকার করতে পারেনি রিশাদ হোসেন। তবে 14তম ওভারে এসে জ্যাক ফ্রেজার ম্যাকগুয়ারকে ফিরিয়ে উইকেট খরা কাটান এই টাইগার স্পিনার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে 145 রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই মিচেল ওয়েনের উইকেট হারায় হোবার্ট। এরপর দলের হাল ধরেন নিখিল চৌধুরী। চতুর্থ ওভারে আরেক ওপেনার টিম ওয়ার্ড সাজঘরে ফিরলে বেন ম্যাকডারমটকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নিখিল। দল যখন জয়ের দ্বার প্রান্তে তখন 79 রানে আউট হন এই ব্যাটার। শেষ পর্যন্ত 7 উইকেটের জয় তুলে নেয় হারিকেন্স। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন হোবার্ট। এবারে দেশের ফুটবলের খবর। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অবকাঠামো উন্নয়ন ছাড়াও তরুণ প্রতিভা অন্বেষণে বাফুফের সঙ্গে কাজ করতে চায় ইইউ। রোববার সকালে বাফুফের ভবন পরিদর্শন শেষে এমনটাই জানান তিনি। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি উপহার দেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল। হঠাৎ ফুটবল ফেডারেশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বাফুফে ভবনে পরিদর্শনে আসেন তিনি। বাফুফের কার্যনির্বাহী কমিটির সঙ্গে প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় বিশেষ সম্মাননা ছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সিও উপহার পান তিনি। সম্প্রতি ফুটবলের গণজোয়ার ও নারী ফুটবলারদের সাফল্য নজর কেড়েছে তার। এদেশের ফুটবলের উন্নয়নে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তিনি। আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করতে চাই। এই দেশের 64টি উপজেলা থেকে প্রতিভা তুলে আনতে বাফুফের সঙ্গে কাজ করতে চাই। আমাদের 2 পক্ষের মধ্যে আলোচনা চলমান। নারী ফুটবলের উন্নয়ন নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। বৈঠক শেষে বাফুফে সংলগ্ন টার্ফ পরিদর্শন করেন ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশের ফুটবল অবকাঠামোতেও অবদান রাখতে চান। আর এখানেই দেশের ফুটবলের নতুন সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি। দেখেন, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমরা কেউ কিন্তু ডিসক্রিমিনেট করি না জেন্ডারের মাধ্যমে। তা আমরা ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি মেল এবং ফিমেল প্রোগ্রামগুলোকে। ইকুয়াল অপরচুনিটি দিব আমরা মেল এবং ফিমেল ন্যাশনাল টিমকে। অ্যান্ড ইকুয়ালভাবে আমরা রিসোর্স প্ল্যানিং ইনভেস্টমেন্টসগুলিকে আমরা বিবেচনা করব সামনের দিকে। ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েজ অফ ওয়ার্কিং পার্টটাতে আজকে মূলত আমরা সীমিত ছিলাম আমাদের কথাতে। বিশ্ব ফুটবলে পাওয়ার হাউস ইউরোপ, সেই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন দেশের ফুটবলের জন্য ইতিবাচক বার্তাই বহন করে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শঙ্কা ও জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরে গেছে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ক্লাব অ্যাথলেটিকো চার্লন। টুর্নামেন্ট খেলতে এসে চরম ভোগান্তিতে পড়লেও বাংলাদেশ নিয়ে কোনো আক্ষেপ নেই ফুটবলারদের। সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তারা। সুযোগ পেলে আবারও আসতে চান এদেশে। এদিকে বিমানের টিকেটের সিংহভাগ অর্থ এখনো পরিশোধ করতে পারেনি আয়োজকরা। পাওনা না পেয়ে অস্তিত্ব সংকটে টিকেটের সঙ্গে যুক্ত থাকা ট্রাভেল এজেন্সি। 18 দিন পর অবশেষে দেশের পথে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা 14 ফুটবলার ও কোচিং স্টাফ। বিমানের টিকেটের ঝামেলা কেটে যাওয়ায় মুখের হাসি ফিরে এসেছে অ্যাথলেটিকো চার্লনের ফুটবলারদের। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে নির্ধারিত সময়ের অনেক পরেই তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে আয়োজকরা।
তবে লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের। অব্যবস্থাপনায় খেলতে পারেনি টুর্নামেন্টের শেষ ম্যাচ। 13 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও টিকিটের বিল বাকি থাকায় তা বাতিল করতে বাধ্য হয় ট্রাভেল এজেন্সি। পরিবর্তিত হয় হোটেল। সংকট নিরসনে এগিয়ে আসে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার হাই কমিশন। তবে অব্যবস্থাপনা সত্ত্বেও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ তারা। সুযোগ পেলে আবারও এই দেশে ফিরতে চান ফুটবলাররা। টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে পারিনি, এটা হতাশাজনক। বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সবাইকে ধন্যবাদ। দেশে ফিরতে পেরে দলের সবাই খুশি। এখানে অনেক অব্যবস্থাপনা হয়েছে তা বলতে চাই না। এখানে এত ভালোবাসা পেয়েছি যে সুযোগ পেলে এদেশে আবারও আসতে চাই। আর্জেন্টিনার ফুটবলাররা হাসি মুখে ফিরে গেলেও সেই আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকা ট্রাভেল এজেন্সির। টিকিটের টাকা বাবদ এখনও আয়োজকদের কাছে 2,70,00,000 টাকা পান তারা, যা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পাওনা অর্থ না পেয়ে অস্তিত্ব সংকটের মুখে প্রতিষ্ঠানটির। আর সবার অর্থ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার চেষ্টা আয়োজকদের। ফরেন মিনিস্ট্রি থেকে ফোন দিছে, 2-3বারই ফোন দিছিল, এবং যুব এবং ক্রীড়া থেকেও ফোন দিছিল, বাফু থেকেও ফোন দিছিল। তো আমি বলছিলাম যে আমার পেমেন্টটা আপনারা এনশিওর করেন, আমার তো টিকিট ক্যান্সেল করে প্রফিট নেই, আমার এটাতে কোনো আমার কাজ না। আমার অবস্থা খুবই খারাপ, আমি এটুকু আপনাদের এনশিওর করতেছি। পেমেন্টটা যত আর্লি সম্ভব এটা দিয়ে দেখ, আমি যেন আমার বিজনেসটা রান করতে পারি। আমি তো বিজনেস ক্লোজ, আমি তো বারবার বললাম আমার বিজনেস ক্লোজ। আমি কোনোভাবেই এটা রান করতে পারতেছি না এবং জীবনযাপনও করতে পারতেছি না। স্যার এখানে ওদেরকে বেরিয়ে আসতে পারে না অনলি ফর দিস, যে স্যার নিজের গাড়ি বিক্রি করে দিছে অ্যান্ড জমি জমা বিক্রি করতেছে, যার কারণে হচ্ছে ওই টাকাগুলো আসতেও তো টাইম লাগবে, যেহেতু ইনস্ট্যান্ট বিক্রি করতেছে। সো এই সব কিছুই ইনশাল্লাহ কভার করে ফেলবে খুব সুন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন মহল থেকে আশ্বাস পেয়ে পাওনার সিংহভাগ বাকি রেখে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের জন্য বিমানের টিকিট ইস্যু করে ট্রাভেল এজেন্সি। এখন পাওনা অর্থ পেতে সবার হস্তক্ষেপ কামনা করছেন তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ, খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। যাচ্ছি তার কাছে। তানজিম, যে অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক রয়েছেন মোতালেব শিকদার, তিনি কিছু সময় আগে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং এই যে 9 যে সার্জারি ওয়ার্ড খুলনা মেডিকেলে, সেখানে তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ পুলিশের একাধিক ইউনিট আসলে এখানে এসেছেন, তারা কাজ করছেন। একটু ঘটনার বিস্তারিত আমরা তারই একজন যে সহযোদ্ধা রয়েছেন তার কাছ থেকে শুনছিলাম। তারা বলছিলেন যে তিনি বাড়ি থেকে বেরিয়ে একটি প্রাইভেট কারে আসেন নগরীর যে সোনাডাঙ্গা সার্জিক্যাল যে জায়গা, সার্জিক্যাল নামক স্থান, সেখানে আসার পরে সেখানে তাকে আসলে তিনি নেমে চায়ের দোকানে বসেছিলেন চা খাওয়ার জন্য। এই সময় 2জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় আসে এবং হেলমেট পরিহিত অবস্থায় এসে তাকে টানা হেঁচড়া করে পাশের একটি গলিতে নিয়ে যায়, সোনাডাঙ্গা যে এলাকা রয়েছে সেখানে তাকে কিল ঘুষি সহ বিভিন্নভাবে মারধর করা হয় এবং মারধরের পরে এক পর্যায়ে তাকে কিন্তু আসলে গুলি করা হয় বলে এখানে তার যারা সহকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে আসলে খুব দ্রুত তারা হেলমেট পরিহিত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং এর ফলে কারা হামলায় জড়িত ছিল, কি কারণে গুলি করেছে সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তার রাজনৈতিক যে সহযোদ্ধারা রয়েছেন তারা দাবি করেছেন যে বিভিন্ন সময়ে তারা যে আন্দোলন করেছেন সেই প্রেক্ষিতেই আসলে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী বা তারা যাদের যারা সন্ত্রাসী রয়েছে দল ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং এই যে সার্জারি ওয়ার্ডে কিছু সময় আগেও মোতালেব শিকদার ছিলেন, তাকে চিকিৎসার জন্য ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে উপস্থিত হয়েছেন এবং এই যে সার্জারি ওয়ার্ডে কিছু সময় আগেও মোতালেব শিকদার তিনি ছিলেন, তাকে চিকিৎসার জন্য পাশে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে আমরা দেখছি যে ইতিমধ্যে পুলিশ তাদের যে অভিযান সেটি শুরু করেছে খুলনা মেডিকেলের এই যে 9-10 সার্জারি ওয়ার্ড, সেখানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখেছি
এনসিপির কেন্দ্র থেকেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে এবং এই যে গুলির ঘটনা, সেই গুলির ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন যারা এখানে রয়েছেন। একই সাথে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসে তারা তাদের যে বিভিন্ন ভাবে তারা আসলে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সব মিলিয়ে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের কাছে আমরা একটু জানতে সব মিলিয়ে কি অবস্থায় পাওয়া গেছে বা এখন কি অবস্থা রয়েছে একটু জানতে চাই। যে এখন ডাক্তার দেখা যতটুকু জানতে পারছি আমরা রোগী আশঙ্কা মুক্ত আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, এখন মোটামুটি সুস্থ। এখন কেন গুলি করছে কি করছে আসলে এটা ভিকটিম একাই ছিল, উনি কথা এখন চিকিৎসাধীন আছে। ওনার কাছ থেকে প্রকৃত ঘটনা আসলে কিছুটা শুনছি আমরা, আর আমাদের ফিল্ডে 2টা টিম কাজ করতেছে। খুব এখন ফিল্ডে ঘটনাস্থল কোনো সিসি ফুটেজ আছে কিনা বা ঘটনার প্রিয়তে গেলে অনেক কিছু আর কি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এ বিষয়ে বিস্তারিত দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। বছরের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। আর এক ম্যাচে ইপিএল ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। মাত্র 12 মিনিটেই লিড নেয় কাতালানরা। পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0 এগিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের 63 মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড দ্বিগুণ করে বার্সা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করল দলটা। এদিকে ইপিএলে 45 মিনিটে রজার্সের গোলে স্কোরশিট খোলে অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের যোগ করার সময় সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে 57 মিনিটে রজার্সের দ্বিতীয় গোলে 2-1 ব্যবধানের হার নিয়ে বছর শেষ করতে হয় রেড ডেভিলদের। আবারও স্বাগত খেলার সময়ে। ভারতকে 191 রানে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। টসের আগে ব্যাট করতে নেমে সামির মিনহাসের সেঞ্চুরিতে 8 উইকেট হারিয়ে 347 রান করে মেন ইন গ্রিন যুবারা লক্ষ্য তাড়া করতে নেমে 156 রানে গুটিয়ে যায় ভারত। এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সামির মিনহাস। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে 113 বলে 172 রান। এছাড়া উসমান 35 ও আহমেদ হোসেন তোলেন 56 রান। আর তাতেই 8 উইকেট হারিয়ে 347 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। জবাব দিতে নেমে সূর্যবংশী 26, দীপেশ 36 রান করলেও ক্রিজে থিত হতে পারেননি আর কোনো ব্যাটার। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় হারে লজ্জা নিয়ে শিরোপার স্বপ্ন ভাঙে ভারতের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।